কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরের মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত 10:15টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মৃত্যুর খবর জানিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল 5টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমান হাদি। হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। পরে শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে শাহবাগ মোড়ে রাত থেকেই অবস্থান নেয় ছাত্র জনতা। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মানুষের সংখ্যা। তারা হাদি হত্যার সাথে জড়িতদের কঠোর বিচার দাবি করেছেন। ওসমান হাদির আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ভোর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে হাদি হত্যার বিচার চাইছেন তারা। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে জনসমাগম। হাদিবের চলে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের দেশ যেভাবে জুলাইয়ের সময় গণজাগরণ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল সে 9টা থেকে আবার আমাদের গোটা বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে। তো এর থেকেই সুস্পষ্টভাবে বুঝে আসে বিপ্লবীরা কখনো যায় না, বিপ্লবীদের একজন চলে গেলে আরও 10 জন সামনে এসে দাঁড়ায়। যাকে দেখেই মনে হইতো যে হাদি মানেই বিপ্লব, হাদি মানেই বাংলাদেশ। তো হাদিরা মরে না, বিপ্লবীরা মরে না, হাদি ভাই আমাদের সবার মাঝে আছেন। ওসমান হাদিকে হত্যা করে তার স্বপ্নের বাংলাদেশকে থামানো যাবে না বলে মন্তব্য বিক্ষোভকারীদের। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরুদ্ধেও। এগুলো সম্পূর্ণ হলো ভারতের একটি চাল, রয়ের একটি এজেন্ডা। এই দেশ থেকে রয়ের এজেন্ডাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা ছাত্র জনতার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই, যতদিন পর্যন্ত রক্ত আছে ইনশাআল্লাহ এই ভারতের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজনরা ছুটে আসেন বাসায়। এ সময় হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। এদিকে হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। মধ্যরাত থেকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ জড়ো হয়ে ভাঙচুর চালায়। কিছু বিক্ষুব্ধ মানুষ অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়। এদিকে জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শরীফ ওসমান হাদিকে শহীদ আখ্যা দিয়ে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিফতাহ গালিবের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ জড়ো হয়। ফ্যাসিবাদের বয়ান তৈরির অভিযোগে কিছু মানুষ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে ব্যর্থতা এবং এই ধরনের ঘটনায় তাদের যে তড়িৎ
অ্যাকশন নেওয়ার কথা, সেই বিষয়ে তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতা আসলে সমস্ত নজির ছাড়িয়েছে। যে আমরা অন্যায় করব, গুণ করব, খুন করব, ভারতে এসে আমরা আস্তানা নিব, ভারতে আমরা রিল্যাক্সে থাকবো, ভারতে ঘুমাবো, আমাদের তো ভারতের বাংলাদেশের সরকার আমাদের নিতে পারবে না। ঘটনাগুলি ঘটছে, এইটাকেও কোনোভাবে এটাকে টলারেন্স সহ্য করার সুযোগ নেই। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় ক্ষোভে ফেটে পড়ে মানুষ। বিক্ষুব্ধ জনতা জানায়, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ইন্টারিম আমরা গঠন করেছি 5 আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন নিচে নামানো দরকার, কারণ তারা শরীফ ওসমান হাদির মতো একজন যে বিপ্লবী, তাকেই নিরাপত্তা দিতে পারেনি। তো আপনি আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধারা আসলে কোথায় যাবে? আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে গুলি করার মাধ্যমে, আমরা প্রত্যেকেই হাদি, আমাদের প্রত্যেককেই হত্যা করা লাগবে। গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বিজয়নগরে সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল এবং এভার কেয়ারের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গতকাল রাতে মারা যায়। মিফতাক আলী, মাইটিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া একদল লোককে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত 12 জনকে আটক করেছে। বর্তমানে পুলিশের পাশাপাশি সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ছাত্র জনতার ব্যানারে পরিচয় দেওয়া একদল তরুণ। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেন। প্রথমে অবস্থান নেওয়া 15 থেকে 20 জনকে পুলিশ সরিয়ে দেয়। আধা ঘন্টা পর মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরেক দল। এই বিক্ষোভকারীরা এক পর্যায়ে হাই কমিশনার কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় পুলিশ তাদের টিয়ার শেল ছুড়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে গ্রেপ্তার করে এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কয়েকটি ইট পাটকেল ছুড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল, অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। দৈনিক প্রথম আলোর দ্য ডেইলি স্টার কার্যালয়ে রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতুর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর ওই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। বিচ্ছিন্ন গোষ্ঠী দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে দেয়া বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে, কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দায়িত্বহীনভাবে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা এক ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও গভীরভাবে নিন্দা জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিশ্বব্যাপী গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে ওসমান হাদির মৃত্যু। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। মৃত্যুর খবরটি মুহূর্তেই সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই গণ অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ, প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। মৃত্যু পরবর্তী বিক্ষোভ আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স, এপি সহ বিভিন্ন বার্তা সংস্থাতে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 9:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। দেশের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। হাদিকে স্বৈরাচারী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার পতনের পেছনে তার অবদানের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেও প্রকাশ হয় ওসমান হাদির মৃত্যুর খবর। এছাড়া এএফপি, আনাদোলুর মতন প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোয় উঠে আসে খবরটি। ওসমান হাদির মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই, এএনআই সহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে লন্ডনে একটি সংবাদ সম্মেলনে তিনি এই শোক জানান। তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান জামাত আমির। তিনি বলেন, আর কোনো দেশপ্রেমিক যোদ্ধাকে হারাতে চান না। ওসমান হাদির জন্য মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন ডাক্তার শফিকুর রহমান। সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এও অঙ্গীকার দিয়েছেন যে যারা খুনি তাদেরকে অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলব এবং খুবই সংগত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আর একটা সন্তানকে আমরা এভাবে হারাতে চাই না। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রংপুরে। সেখানে যুক্ত হচ্ছি সেখানকার বর্তমান পরিস্থিতি জানবার জন্য আমাদের প্রতিনিধি মাহমুদুল হকের কাছে। মাহমুদুল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদেরকে জানাবেন। আজকের এই দিনে গত সপ্তাহের যে জুম্মাবারে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আজকে কিন্তু তার যে মৃত্যুর পরে আমরা দেখেছি যে গতকালকে রাত্রে যখন 9:40 তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে দেশব্যাপী, সেই সঙ্গে কিন্তু রংপুরেও দেখেছি যে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু রাস্তায় এই প্রতিবাদ জানিয়েছিল। আজকে কিন্তু আমরা দেখেছি যে জুমার নামাজ শেষে প্রতিবাদ সভা চলছে। এরপরে ওসমান হাদির যে গায়েবানা জানাজার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু এখানে সর্বদলীয় লোকজন যারা বিশেষ করে রংপুর মহানগর বিএনপি, জেলা বিএনপি, বিশেষ করে এখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি, এনসিপি সহ এখানে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা কিন্তু একত্রতা প্রকাশ করছে যে এই ওসমান হাদির যে মাথায় গুলি করা হয়েছে এটি কিন্তু আসলে ওসমান হাদিকে না, এটি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কে নস্যাৎ করার উদ্দেশ্যে কিন্তু এই গুলি চালানো হয়েছে। এখন কিন্তু যে প্রতিবাদ সভা সেখানে কিন্তু যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু যেটি বলছেন যে এখন আসলে এই বাংলাদেশে যারা এই জুলাইকে ধারণ করে তারা কিন্তু আসলে কেউই নিরাপদ না। কারণ এখন প্রয়োজন যে আসলে সবারই ঐক্য, তাছাড়া এখন যে আসলে এই যে জুলাইয়ের যারা জুলাইকে ধারণ করে প্রত্যেকটি বিপ্লবী কিন্তু আসলে এখন সবাই কিন্তু আসলে আতঙ্ক এবং তারা মনে করছে যে এই যে শহীদ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আসলে অধিপত্য বিস্তার যে তার যে সম্মুখ সারির একজন কিন্তু সে যোদ্ধা ছিলেন এবং বিশেষ করে সে আধিপত্যর এটির বিরুদ্ধে কিন্তু তার সব সময় কণ্ঠ, উচ্চস্বর কণ্ঠ কিন্তু এই ওসমান হাদির ছিল। সেই ওসমান হাদিকে কিন্তু আসলেই গুলি করে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। কিন্তু আসলেই এখন যেটি দেখা যাচ্ছে যে পুরো দেশব্যাপী কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে
পুরো বিপ্লবী জনতা কিন্তু তারা আসলে রাস্তায় নেমেছে এবং যারা এই হাদিকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এর পিছনে যারা রয়েছে, তাদের প্রত্যেককে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু এখন জোরালো যে এই বাংলাদেশে যে এত সহজভাবে একজন বিপ্লবীকে হত্যা করে গুলি করে সেখান থেকে সে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল, সেটি কিন্তু এখন বিশেষ করে প্রশাসনের দিকে কিন্তু আঙ্গুল তুলছেন এবং বিশেষ করে যারা রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু যারা বলছেন যে কাদের মতো যে তারা আসলে এই খনিরা খুব দ্রুত এখান থেকে চলে যেতে পারলো এবং তাদেরকে ফিরিয়ে না আনা পর্যন্ত যে আসলে আগামীর যে নির্বাচন সেটি কিন্তু তারা শঙ্কা মনে করছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এখানকার যারা ছাত্র জনতা বিপ্লবী যারা ছাত্র জনতা রয়েছেন তারা এর কিছুক্ষণ পরে যে ওসমান হাদির যে গায়েবানা জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যে সবচাইতে যেটি বলছেন যে অথর্ব উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে রাষ্ট্র পরিচালনা, এটি কিন্তু আসলে বিপ্লবী ছাত্র জনতা যেটি বলছেন যে তারা কিন্তু আসলে এই রাষ্ট্রের কোনো মানুষকে কিন্তু আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, এ কারণে আসলে দ্রুত তাদের অপসারণও কিন্তু চাচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার এই প্রতিবাদ সভা থেকে। এই ছিল বল্লিক রংপুর থেকে আজকের এই ওসমান হাদির যে গায়েবানা জানাজা এবং প্রতিবাদ সভা থেকে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ সমাবেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহবাগ, ঢাকা থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আফজাল হোসেন, সেখানে চলে যাচ্ছি। আফজাল, ওখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানান। ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এই বিক্ষোভের ঢেউ এখনও চলছে রাজধানী শাহবাগে। বিশেষ করে জুমার নামাজের পর এখানে জনতার ঢল নেমেছে। আমার আশেপাশে বেশ কয়েকজন এসেছেন যারা জুমার নামাজ পরপর এখানে এসেছেন তাদের ক্ষোভের কথা জানাতে, দাবির কথা জানাতে। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি এখানে কেন এসেছেন, কি দাবি নিয়ে এসেছেন? হাদি হত্যা বিচারের দাবিতে এসেছি। হাদি হত্যা বিচারের দাবিতে এসেছে এই কারণেই যে আজকে হাদি ভাইকে যারা গুলি করে মেরেছে, আমরা চাই সেই হাদি যদি পলাতক থাকে ভারতে, সেই ভারত থেকে ধরে এনে তার মানে ফাঁসির রায় কার্যকর করা হোক। এবং এইটা খতিয়ে দেখতে বলবো প্রশাসনকে, যারা প্রশাসনিকভাবে যদি কেউ জড়িত থাকে তাদেরও বিচারের আওতায় আনা হোক। আমাদের এই দাবিতেই আজকে আমরা এই রাজপথে নেমে এসেছি এবং যেই পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছেড়ে কেউ যাবো না। আপনি একটু বলবেন। আমরা এখানে এসেছি আজকে হাদি ভাইকে গুলি করেছে তার বিচারের জন্য। সে যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসার জন্য, বিচারের জন্য। আর এই ইন্ডিয়ার আধিপত্য থেকে বাংলাদেশকে একমাত্র রক্ষা করার জন্য এই বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের হাদি ভাই। ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচার হবে, এই বাংলায় হবেই হবে ইনশাল্লাহ। খুনির আশ্রয়দাতাদের উদ্দেশ্যে কি বলবেন? ভারতের উদ্দেশ্যে সরি, বুঝতে পারিনি। খুনির আশ্রয়দাতার উদ্দেশ্যে কি বলবেন? ভারতে খুনির আশ্রয়দাতা অবশ্যই তাকে আনতে হবে এবং যারা আশ্রয়দাতা দিয়েছে এই বাংলাদেশের ভিতরেই হয় কোনো প্রশাসন বা কোনো উপদেষ্টা এর সাথে জড়িত আছে কিনা তাদের সঠিকভাবে তদন্ত করে বাংলাদেশে এনে, এমনকি ভারতের হাই কমিশনারের সাথে যোগাযোগ করে বাংলাদেশে এনে তারপর তার শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা যদি না হয় বাংলাদেশে কোনো হাই কমিশনার থাকবে না ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, তারা যেমন বাংলাদেশে যারা জড়িত তাদের বিচার চাচ্ছেন, একইভাবে যারা খুনিদের আশ্রয় দিয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি হত্যাকারীরা ভারতে পালিয়েছেন, একই সাথে যারা হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তাদের শাস্তির কথা বলছেন, তাদের বিচারের কথা বলছেন। এই মুহূর্তে আমি আরও একজনের সাথে কথা বলবো যিনি এখানে এসেছেন জুমার নামাজ পড়েই। আমরা জানতে চাইব কেন এসেছেন, এখানে কি দাবি? এখানে এসেছি মূলত হচ্ছে যে হাদি ভাই হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে শাহবাগ এসেছি। মূলত আমার প্রশ্ন হচ্ছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে তার 8 ঘন্টা পরে আসামি কিভাবে ভারতে পালিয়ে যায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি চাচ্ছি। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে, জাহাঙ্গীরকে এই পদত্যাগের বিষয়ে বলতে হবে যে কেন 8 ঘন্টা পার হওয়ার পরেও এর সুষ্ঠু তদন্ত কেন বের করতে পারলো না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই ভারত থেকে হাদির বিচারককে ধরে এনে প্রকাশ্যে শাহবাগে ফাঁসি দিতে হবে। এই আন্দোলন কতদিন চলবে? ততদিন পর্যন্ত না ভারত আধিপত্য থেকে আমরা মুক্ত না হব, যতদিন না পর্যন্ত আমাদের এই বাংলাদেশের প্রতি আগ্রাসন না কমবে, ততদিন হাদির বিচার না পাবো, অবধি আন্দোলন চলতে থাকবে। যেমনটি শুনছিলেন তাদের ক্ষোভের কথা এবং তারা বলছেন বারবার করে যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে ইতিমধ্যে আমরা জেনেছি জামায়াত ইসলামী, বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বারবার করে জানানো হয়েছে যারা বিক্ষোভ করছেন তাদেরকে
কোনোভাবে যেন এই বিক্ষোভ পরিস্থিতি আরও বেশি উস্কে না যায়, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। কারণ তারা বলছেন যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আসলে একটি পক্ষ সবসময় প্রস্তুত থাকে এই তৃতীয় পক্ষ এইরকম পরিস্থিতিতে সুযোগ নেওয়ার জন্য। এই জন্য সরকারের পক্ষ থেকে এবং সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে বারবার করে আহ্বান জানানো হয়েছে বিক্ষোভকারীদেরকে যেন কোনোভাবে এই পরিস্থিতি যেন আরও বেশি উস্কানি মূলক না হয়, আরও কেউ উস্কে দিতে না পারে, কেউ যেন আরও সহিংসতায় জড়াতে না পারে, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, কোনো সরকারি সম্পদ সহ জানমালের ক্ষতি না হয়। এই বিষয়টাও কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন। এবং আমার পেছনে এই মুহূর্তে ডাকসু নেতারা বক্তব্য দিচ্ছেন, তারাও বারবার বিভিন্নজন বক্তব্যের সময় বারবারই কথাটা বলছেন যেন সবাই শান্তভাবে সুশৃঙ্খলভাবে তাদের আন্দোলনটা চালিয়ে যায়। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন বিক্ষোভ সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা বাজারগুলোতে নিত্যপণ্যের দামে চাপ স্পষ্ট। সবজি, মাছ ও মুরগির দামে সামান্য ওঠানামা থাকলেও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির কোনো বার্তা নেই। বাজারে গেলেই হিসাবের খাতা এলোমেলো হয়ে যাচ্ছে, এমন অভিযোগ ক্রেতাদের। শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, শালগম, শিম, টমেটো, মূলা, গাজর কোনো কিছুর কমতি নেই, কিন্তু সবগুলো পণ্যের দাম চড়া। সবজির দাম বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ বাড়ছে। মাছের বাজারেও একই চিত্র। নদী ও খামারের মাছের সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। চাল, ডাল, তেলের দামও স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। তবে বাজারে আসা নতুন আলু, ডিম ও মুরগির দাম কিছুটা কম দেখা গেছে। সব মিলিয়ে কাঁচা বাজারে এখনও স্বস্তির দেখা নেই। সাধারণ মানুষের প্রত্যাশা, বাজারে কার্যকর নজরদারি ও বাস্তব ভিত্তিক উদ্যোগের মাধ্যমে নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা ফিরবে। সুস্থ দেহ, সুন্দর মনকে প্রতিপাদ্য করে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজন করে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইস্ট ওয়েস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে এই ম্যারাথন দৌড়ে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থীদের যান্ত্রিক জীবন এবং পড়াশোনার বাড়তি চাপের বাহিরে গিয়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি হওয়ার পাশাপাশি হতাশামুক্ত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষকরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের এমন ম্যারাথন আয়োজনে অংশ নিয়ে পড়াশোনার বাড়তি চাপের বাহিরে গিয়ে নিতে পেরে খুশি শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি হওয়ার পাশাপাশি হতাশামুক্ত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষকরা। যাব, হ্যাঁ।